রামগড় গ্রাম সমৃদ্ধির জন্য খুব জানা যেত। ভূমি মাতার এই গ্রামের ওপরে আশীর্বাদ ছিল, যার ফলে গ্রামের প্রত্যেক কৃষকের ক্ষেত খুব ভালো ছিল। আশ্চর্য ব্যাপার ছিল এটা যে খেতি বাড়ির জন্য প্রসিদ্ধ এই গ্রাম এমন একটা দিনে পৌঁছে যায় যেখানে সব কিছু শুকিয়ে যায়। ওখানে কেউ খেতি করে না। কথায় বলে সেই জমিনটা শাপিত। আরে দাদা, এই বছর তোমার খেতে তো ভালো ফসল হয়েছে। চলো, ভালো কথা। গত বছরে যা কিছু লোকসান হয়েছিল ওই জমিদার রতনের কারণে, সেটাও ভরপাই হবে। আসলে সরলা, কাল রাত্রেও আমি আওয়াজ শুনেছিলাম। আওয়াজ? কিরকম আওয়াজ? আশ্চর্য রকম, জোরে জোরে হাসার আর কান্নার আওয়াজ। খেতে যেন কেউ কাজ করছিল। তুমি ওই শাপিত জমির কথা বলছো নাকি? হ্যাঁ, আমি তার কথাই বলছি। ভগবান করুক কিষানের আত্মা যেন শান্তি পায়। কিন্তু সরলা, সেই কিষানের সাথে হয়েছিলটা কি? আর সেই জমিটা কেন শাপিত? মায়ার কথা শুনে সরলা একটু গম্ভীর হয়ে ওঠে, আর সে তাকে শাপিত জমির কাহিনী নিঃসংকোচে বলে দেয়। অনেক বছর আগের কথা। কিষান গরিব কিন্তু খুব পরিশ্রমী আর চালাক কৃষক ছিল। কিন্তু গ্রামের জমিদার ভানু প্রতাপ সিং তার ক্ষেতে কবজা করতে চাইছিলেন। একদিন জমিদার নিজের গুন্ডাদের সাথে কিষানের ক্ষেতে হামলা করে দেয়। তারই হাল দিয়ে তাকে চিরহরণ করে। কিষান চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না। সে নিজের শেষ শ্বাসে প্রণ নেয় যে যেই এই খেতে আসবে সে হালের ধার দিয়ে নিজের প্রাণ হারাবে। কি সত্যি? তাহলে তো খুব খারাপ হয়েছে ওর সাথে। ভগবান করুক তার আত্মা যেন শান্তি পায়। সরলার মুখে কিষানের গল্প শুনে মায়া খুব খারাপ পায়। কিন্তু প্রত্যেক রাত আসা আশ্চর্য আওয়াজ থেকে বাঁচার জন্য গ্রামবাসীরা মিলে কিষানের ক্ষেতের জমির ওপর একটা বোর্ড টাঙিয়ে দেয়, যার মধ্যে লেখা ছিল যে কেউ এই জায়গার আশেপাশে যেন না আসে। কিন্তু এক রাত একটা ছেলে নেশাগ্রস্তভাবে খেতে যাওয়ার ভুল করে ফেলে। আরে এটা আবার কি লেখা আছে এখানে? গ্রামবাসীদেরকে অনুরোধ করা হচ্ছে যে কেউ যেন এই জায়গার আশেপাশে না ঘুরে বেড়ায়। আরে ধুর, যত সতর্ক দেওয়ার লোকজন ফালতু সব। আরে ভূত আছে কথা বলে। আরে আমি কোনো ভূত টুতকে ভয় পাই না, ঠিক আছে? নন্দুর খুব নেশা হয়েছিল। সে গ্রামের ভূতিয়া গল্পকে মিথ্যে ভাবে। নেশাগ্রস্তভাবে সে খেতে পৌঁছায়, কিন্তু যখন সে ভেতরে পা রাখে প্রত্যেক দিক থেকে কুয়াশা আসতে শুরু করে। আরে হঠাৎ করে কুয়াশা আবার কোত্থেকে চলে এলো? নন্দু খুব ঘাবড়িয়ে যায়। তক্ষুনি ক্ষেতের ঠিক মাঝখানে একটা ছায়া দেখতে পাওয়া যায়। একটা রোগা পাতলা কৃষক, যার শরীরে রক্ত ছিল, তার হাতে হাল ছিল, আর তার হালের ধার দিয়ে রক্ত বইছিল। এর আগে নন্দু কিছু করতে পারত, তার মাথা শরীর থেকে আলাদা করে দেওয়া হয়। পরের দিন সকালে নন্দুর লাশ খেতে পাওয়া যায়। হে ভগবান, এটা কি হলো? আমার বোনের সাথে এটা কি হয়েছে? আমি বলেছিলাম ওই জায়গায় যেও না যেন, কিন্তু না, তুমি আমার কথা শুনলে না গো। সত্যি নন্দুর অন্ত প্রচন্ড দুঃখদায়ক ছিল, কিন্তু কিষানের আত্মা শান্ত হওয়ার পথেই ছিল না। আর তার আত্মা তখনই শান্ত হবে যখন সে রতন সিংয়ের শেষ বংশধরকে শেষ করে দেবে। নন্দুর মরার পর কেউ এখন কিষানের ক্ষেতের আশেপাশেও যেত না, কিন্তু রতন সিং নিজের বাবার মতোই লোভী ছিল। সে কিষানের জমি হাতড়াতে চাইছিল, কারণ সে জানতো যে কিষানের জমি সোনা ছিল। তার উপরে কবজা করে সে প্রচুর লাভ কামাবে। নন্দুর সাথে হয়ে যাওয়া ঘটনার পর গ্রামবাসীরা তাকে আটকায়, কিন্তু সে কারোর কথা শোনে না। দেখুন উকিল বাবু, আমি আপনাকে পয়সা এই জন্য দিই না যে আপনি আমাকে গ্রামে আজেবাজে যে গুজব ছড়ছে সেগুলো বলবেন। ওই কিষানের জমিটা আমার লাগবে, সেটা কিভাবে আমি পাবো আপনি তার উপরে নজর দিন তো। কিন্তু ওর মা যাবার কারণে এখন আইনতভাবে ওই জমি পাওয়া আরো কঠিন হয়ে পড়েছিল। সেসব আমি জানি না। ওই জমি আমার নামে কিভাবে হবে তার উপর লক্ষ্য রাখুন আপনি, বুঝতে পেরেছেন?
রতন খুব অস্থির হচ্ছিল, আর কিষানের জমিন পাওয়া তার জন্য এখন আরো মুশকিল হয়ে গেছিল। তখনই সে নিজের গ্রামের প্রখ্যাত পণ্ডিতের সাথে কথা বলার কথা ভাবে। নমস্কার পণ্ডিত মশাই। তুমি আজ এখানে নিজে এসেছো, তার মানে কোনো দরকারি কাজ হবে বই কি? তা আপনি ঠিকই ভেবেছেন পণ্ডিত মশাই। আসল ব্যাপারটা হলো গিয়ে আমি একটা বড় সমস্যার মধ্যে পড়ে গিয়েছি এখন। এরপর বলো। পণ্ডিত মশাই, গ্রামে একটা জমি রয়েছে আমার, আর সেই জমিতে আমি নতুন ধরনের চাষ করতে চাই আর কি। কিন্তু যেই জমিটাকে আমি গ্রহণ করতে চাইছি, অনেক দিন ধরে জমিটা একটা জঞ্জালের মধ্যে পড়ে রয়েছে। আমি বলছিলাম যে আপনি যদি দিব্য বুদ্ধি দিয়ে আমায় কোনো ভালো বুদ্ধি দিতে পারেন, তাহলে আমি আমার এই মনোবাঞ্ছাটা পূরণ করতে পারবো খুব তাড়াতাড়ি। রতনের কথা শুনে পণ্ডিত মশাই গম্ভীর হয়ে যান। উনি কিছুক্ষণ ভাবেন আর তারপর রতনের কাছে কিছু প্রশ্ন করেন। তা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তোমাকে বাবা? আসল সমস্যাটা হলো যে ওই জমিতে কিষান মানে ওই মালিকের একটা ছায়া রয়েছে, এটা সবাই মনে করে আর কি। সবার মানে তুমি এটা মনে করো না? না, আমি এইসব কথায় বিশ্বাস করি না। তবে কয়েকদিন আগে গ্রামের একজন ব্যক্তির লাশ পাওয়া গিয়েছিল ওখানে। সেই দিন থেকে আমারও মনের মধ্যে একটু সংশয় রয়েছে আর কি। রতনের বলা ঘটনা শুনে পণ্ডিত মশাই চোখ বন্ধ করে মন্ত্র জাপ করতে শুরু করেন। উনি নিজের দিব্য শক্তি ব্যবহার করে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছিলেন। তক্ষুনি হঠাৎ করে তেজ হাওয়া এসে পণ্ডিতজির ওপরে এইভাবে হামলা করে যে উনি দূরে মন্দিরের বাইরে গিয়ে পড়েন। ওনার নাক দিয়ে রক্ত বইছিল, আর ওনার অবস্থাও খুব গম্ভীর হয়ে ওঠে। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, এটা কি করলেন? এটা আপনার কি হয়ে গেল? মৃত্যু, মৃত্যু নিশ্চিত। মৃত্যু? কার মৃত্যু? তোমার রক্তের পিপাসাতেই রয়েছে ও। ওখানে তুমি একদম যেও না, ওখানে যেও না। পণ্ডিত মশাই রতনকে অন্য কিছু বলতেন তার আগেই পণ্ডিত মশাইয়ের মৃত্যু হয়ে যায়। আর রতনের হাতে একবার আবার কিছুই লাগলো না। কিন্তু এবার রতনের সহ্য আর হচ্ছিল না। সে রাগের চোটে তমতম করছিল। আর সহ্য করতে পারছি না আমি। ওই কিষান আমার প্রাণ নিতে চায়, তাই তো? ওর এত সাহস! ও জানে না যে ও কার পেছনে পড়ে রয়েছে। এবার আমি ওকে ছাড়বো না। রতন রাগের চোটে পাগল হয়ে গেছিল। সে ভুলে গেছিল যে তার সামনা কোনো মানুষের সাথে হচ্ছে না, বরং একটা আত্মার সাথে হচ্ছে। রতন নিজের সাথে কিছু মজদুরকে নেয়, আর সে সেই ক্ষেতে পৌঁছে যায়। যেই মাত্র তারা সেই জমিনে হাল চালাতে শুরু করে, হঠাৎ করে হালের চোঁচ মাটিতে ঢুকে যায়। মজদুর নিজের পুরো শক্তি লাগিয়ে দেয়, কিন্তু সেই হালটা ওখান থেকে নড়লো না। মালিক, মালিক, এ তো বিশাল ভারী মালিক। তক্ষুনি মাটি নড়তে শুরু করে, আর ওখান থেকে বেরিয়ে আসে একটা হাড়ের কঙ্কালের হাত, আর সেটা মজদুরকে জোরে চেপে ধরে। আরে এসব কি হচ্ছে? আমাকেও বাঁচাও মালিক, আমাকে বাঁচাও মালিক। মজদুর চিৎকার করতে থাকে, রতনের কাছে সাহায্য চায়, কিন্তু রতন ভয় পেয়ে গেছিল। তার আগে যে সে মজদুরকে বাঁচানোর জন্য কিছু করত, তার আগেই কিষান তাকে মাটির ভেতরে টেনে নেয়, আর পুরো ক্ষেত হঠাৎ করে শান্ত হয়ে যায়। রতন ভয়ের চোটে ওখান থেকে পালাতে শুরু করে। তক্ষুনি ওখানে কাদার মধ্যে থেকে কিষানের আত্মা বেরোয়। তার হাতে সেই হালই ছিল যার দ্বারা তাকে মারা হয়েছিল। এখান থেকে চলে যাবার চেষ্টা করো না তুমি। এবার তোর সময় হয়ে গেছে। মৃত্যুকে আপন করে নে ভাই। কিষানের কথা শুনে রতন জোরে জোরে কাঁদতে শুরু করে। না, আমাকে ছেড়ে দাও। এখন তোমার প্রাণ তো আমার বাবা কেড়ে নিয়েছিল, আমি তো পারিনি। তুমি দয়া করে আমার পিছু ছাড়ো, আমাকে ক্ষমা করে দাও। না, এটা কখনোই হতে পারে না। তোমার বাবা আমার জীবনটা আমার থেকে কেড়ে নিয়েছে, ওকে ক্ষমা আমি করতে পারবো না। ঠিক যেইভাবে তোর বাপ মরেছিল না, এবার ঠিক সেইভাবে তুইও মরবি, বুঝতে পেরেছিস? কিষানের আত্মা হাল তুলে নেয় আর সোজা রতনের গলায় আক্রমণ করে। রতনের মাথা তার শরীর থেকে আলাদা হয়ে যায়। এইটুকুই নয়, তারপর কিষান তার শরীরের টুকরো টুকরো করে দেয়। কিষানের প্রতিশোধ পুরো হয়। তার আত্মা এখন শান্তি পেয়ে গেছিল। পরের দিন সকালে যখন গ্রামবাসীরা খেতে পৌঁছায়, তখন তারা দেখতে পায় যে রক্তে ভেজা মাটি, তার কাছেই রতনের কাটা মাথা পড়েছিল। আর এই রকম ভাবেই
রতন আর তার বাবার ক্রূরতার অন্ত হয়ে যায়।